স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহান আল রাজি। দর্শক, টানা 12 দিন চলার পর অবশেষে থামলো ইসরায়েল ইরান সংঘাত। আমেরিকার মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশ দুটি। গতকাল রাতে ইরাক এবং কাতারে অবস্থিত আমেরিকান সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। এরপরেই দুদেশের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, মধ্যপ্রাচ্যের সবশেষ অবস্থা নিয়ে আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল লটল ভাইয়ের সঙ্গে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি সোহান, থ্যাংক ইউ। ভাইয়া, অবশেষে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কিন্তু কার্যকর হলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এক প্রকার মিনতি করেছিল তাদেরকে যুদ্ধবিরতিতে আসতে। তো আমরা যে দেখলাম যে গতকাল রাতে মার্কিন সেনাঘাঁটিগুলোতে ইরান হামলা চালালো, এরপর তো এই সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার কথা। তো হঠাৎ এই পরিস্থিতি 180 ডিগ্রি মোড় নেওয়ার কারণটা কি? হঠাৎ না, এই পরিস্থিতি যখন 12 দিন ধরে যুদ্ধ চলছে, তলে তলে একটা কূটনৈতিক আলোচনা চলতেছিল, সমঝোতা চলতেছিল। ইরানেরও তৎপরতা ছিল, প্লাস মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা তৎপরতা ছিল কিভাবে এই যুদ্ধটা থামানো যায়। ট্রাম্পের যে নির্বাচনী অঙ্গীকার ছিল যে পৃথিবীতে আর কোনো যুদ্ধ হতে দিবে না, হ্যানত্যান ইত্যাদি। তো সেই কারণে হলেও ট্রাম্পের এই তৎপরতা চালানোর দরকার ছিল। তো এই তৎপরতা তো চলতেছিল, যেহেতু যুদ্ধে ইসরায়েল এগিয়েছিল। এই 12 দিনে ইরানের যথেষ্ট ক্ষতিসাধন করতে তারা সক্ষম হচ্ছিল এবং খুব প্ল্যান মাফিক এই হামলাগুলো করে আসছিল। তারাও চাচ্ছিল যে আরও কিছুদিন যাক, তারপরে যুদ্ধটা থামাই। সবশেষ এই যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেভাবে বারবার করে চাচ্ছিলেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াক, বারবার করে চাচ্ছিলেন। তো যুক্তরাষ্ট্রের ওই মাতবাড়িটাও একটু দেখানোর দরকার ছিল। তারা কিছু বিমান টিমান এনে বোমা টোমা ফেলে মাতবাড়িটাও দেখাই দিল। এবং এই যে তৎপরতা, যুদ্ধ থামানোর তৎপরতা, এই বোমা ফেলানোর আগেই আমার ধারণা এসব সমঝোতা হয়ে গেছে যে কবে কীভাবে যুদ্ধ থামবে। তো এটা হঠাৎ না, এটা পূর্ব পরিকল্পনা মাফিকই হয়েছে। আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কথা যেটা উদ্ধৃতি দেওয়া হচ্ছে যে মিনতি করে যুদ্ধ থামানো হলো, এগুলো আমার কাছে মনে হয় প্রোপাগান্ডা। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের কথা বিশ্বাস করার বিশেষ কোনো কারণ নেই। ইরানই বরং চাচ্ছিল যুদ্ধটা থামুক, কারণ যুদ্ধ থামলে ইরানেরই লাভ। ইসরায়েল বা পশ্চিমাদের থেকে বেশি লাভ ইরানের। ধন্যবাদ ভাইয়া। যুক্তরাষ্ট্র যখন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, হামলার পরে ইরান বিবৃতি দিয়েছিল যে পারমাণবিক স্থাপনাগুলো থেকে প্রয়োজনীয় সকল পদার্থগুলো বা রাসায়নিকগুলো আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো যায়। আবার আমরা দেখলাম যে ইরান যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে, এটা প্রায় অনুমেয়ই ছিল। এবং এই হামলার আগে কিন্তু যুক্তরাষ্ট্র সেখান থেকে প্রয়োজনীয় তাদের সরঞ্জাম এবং ফাইটার জেটগুলো সরিয়ে নেয়। তো এ থেকে আমরা আসলে কি ইয়েতে আসতে পারি, মানে ফলাফলে আসতে পারি যে এই পুরো হামলা দুটো হামলাই কি প্রতীকী ছিল, অর্থাৎ নিজেদের মুখ রক্ষার এক প্রকার চেষ্টা? কারণ দুপক্ষই তো আগে থেকে সতর্ক ছিল হামলার বিষয়ে। পুরোটাই মুখ রক্ষার হামলা এবং প্রতীকী ছিল এটা। কারণ আমি যেটা বললাম আগের প্রশ্নে, যে সমঝোতাটা আসলে এই হামলার আগেই হয়ে গেছে। এই হামলার আগেই মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে যে যুদ্ধবিরতিতে 2 দেশ চলে যাবে। এটা হুট করে তো 1 ঘন্টার ডিসিশনে ফোন আলাপে এটা হয় না। এটা দফায় দফায় আলোচনা হয়েছে, কয়েকবার আলোচনা হয়েছে। এটা গত কয়েকদিন ধরেই আলোচনাটা চলছিল, যুদ্ধবিরতির আলোচনা। তো এখন যুদ্ধবিরতিটা কিভাবে করা যায়? আমেরিকা যখন যে সর্বশেষ হামলাটা করলো, মাতবাড়িটা দেখাই দিল যে আমাদের বোমারু বিমান এনে 27 ঘন্টার একটা নাটকীয় স্ক্রিপ্ট সব জায়গায় ছড়াই দিল বিশ্বে, যে 27 ঘন্টার জার্নি শেষে। এটা হচ্ছে আমেরিকার সক্ষমতাকে বড় করে দেখানো, যে তারা এত কিছু করতে পারে চাইলে। এটা যেমন দেখানো হয়ে গেল, এর পরবর্তীতে ইরানেরও তো মুখ রক্ষা করা দরকার। তারা যে এত বড় একটা হামলার শিকার হলো আমেরিকার কাছ থেকে, তো এখন আমেরিকার কোনো স্থাপনায় যদি হামলা না করে ইরান, তাহলে তো ইরানের মুখ রক্ষা হয় না, না নিজের দেশের জনগণের কাছে মুখ রক্ষা হয়, না বিশ্বের কাছে মুখ রক্ষা হয়। যে কারণে তারা বেছে নিল কাতারের মার্কিন বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটি বেছে নেওয়ার পিছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই হামলা, পাল্টা হামলাটা সমান সমান হতে হবে। ইরান যদি আরও বিমান ঘাঁটি আছে, সিরিয়াতে আছে, ইরাকে আছে, এখানে হামলা করতে পারতো ইরান, সেখানে না করে কাতারেই কেন করলো? কাতারে করলো, তার পিছনে 2টা কারণ আছে প্রধানত। একটা হচ্ছে যে হামলাটা সমান সমান হতে হবে। আমেরিকা যেমন একটা বড় হামলা করছে, ইরানের হামলাটাও একটা বড় দেখাইতে হবে যে আমরা খুব বড় হামলা করছি। যে কারণে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতার
সেখানে তারা হামলাটা করছে, সমান সমান হলো। এক, দুই হচ্ছে যে আরও একটা কারণ হচ্ছে যে কাতার নৈতিকভাবে এই যুদ্ধে ইরানের পাশে ছিল, এবং কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র মিত্র দেশ, বন্ধু দেশ। তো কাতার এই জন্য হামলা করাটা ইরানের জন্য সেফ, যে আমার বন্ধুর কাছে আমি বলে বোঝাতে পারবো যে এটা আমার ইজ্জতের লড়াই, তুমি কিছু মনে করো না, আমি তোমার দেশে 5-7টা ক্ষেপণাস্ত্র পাঠাবো, তোমার কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, এটা মার্কিন বিমান ঘাঁটিতেই পড়বে, তুমি চিন্তা করো না। আর আগের থেকে এই ধরনের হামলায় যেটা হয় যে আগের থেকে বলে দেওয়া হয় যে এই কয়টার সময় এই ক্ষেপণাস্ত্র, এই কয়টা ক্ষেপণাস্ত্র উড়ে যাবে, তোমরা এগুলো প্রতিহত করো, বা জানমালের যাতে ক্ষতি বেশি না হয় সেই প্রিপারেশন রাখো। সেটাই হয়েছে। এই যুদ্ধবিরতিতে ইসরায়েলের অবস্থান কি, বা যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের কূটনৈতিক ভূমিকা, বা সে আড়ালে আড়ালে কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? কারণ আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইরানের হামলায় কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশটি কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়েছে। তো আমরা কি এই ধরনের কোনো মন্তব্য করতে পারি কিনা যে ইসরায়েলের তৎপরতায় এবং নিজ দেশের ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েলি আমেরিকাকে চাপ দিয়ে এরকম একটা যুদ্ধবিরতি কার্যকর করাতে চেয়েছে অতি দ্রুত? ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধটা তো ইসরায়েল শুরু করেছিল, তাই না? তাদের মোটিভ কি, তারা কেন যুদ্ধ শুরু করলো? তাদের তো একটা অর্জন তারা করতে চেয়েছে, তাই না? তাদের কিন্তু অর্জন কম না, তাদের অনেক অর্জন আছে। এই ইরানের শীর্ষ সেনা কমান্ডার যতগুলো বাহিনী আছে তার প্রায় সবগুলো তারা মেরে ফেলতে পারছে, হত্যা করতে পারছে। আচ্ছা, ইরানের অনেক সামরিক স্থাপনাগুলো তারা ধ্বংস করে দিছে, অনেক সামরিক স্থাপনা ধ্বংস করছে, অনেক ড্রোন উৎপাদন কারখানা ধ্বংস করছে। পারমাণবিক, যেটা তাদের লক্ষ্য ছিল যে পারমাণবিক কর্মসূচি চলে যেসব জায়গা থেকে, যেসব পারমাণবিক পরীক্ষাগার যেখান থেকে অস্ত্র বানাতে পারে, সেগুলো ক্ষতিগ্রস্ত করা, সেটা ক্ষতিগ্রস্ত করতে পারছে। তারপরে তাদের ফাইনাল লক্ষ্য ছিল যে মার্কিনীদের এই হামলায় জড়িত করা, যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করুক, বিশ্ব বুঝুক যে যুক্তরাষ্ট্র আমাদের কত বন্ধু, কত আমাদের পাশে আছে, সেটাও করতে পারছে। তার মানে ইসরায়েলের এই যুদ্ধ শুরু করার যতগুলো উদ্দেশ্য ছিল, যতগুলো লক্ষ্য তারা অর্জন করতে চেয়েছে, সবগুলোই কিন্তু ইসরায়েল অর্জন করে ফেলেছে অলরেডি। এরপরে তো আর ইসরায়েলের এই যুদ্ধটা লম্বা করার কোনো দরকার নেই। যুদ্ধ মানে তো ক্ষতি, যুদ্ধ আমি যতই আরেকজনের ক্ষতি করতে চাই, তার নিজের দেশেরও তো ক্ষতি হচ্ছে। তাহলে এই যুদ্ধে যখন আমার সবগুলো লক্ষ্য অর্জিত হয়ে গেছে, তখন কেন আমি যুদ্ধটাকে লম্বা করব? ইসরায়েলের তো আর দরকার নেই, যুদ্ধ আর একদিনও বাড়ানোর দরকার নেই, তার সবগুলো লক্ষ্য অর্জিত হয়ে গেছে। তো যে কারণে ইসরায়েলের এই যুদ্ধ থামানোর পক্ষে সায় ছিল, আর ইরানের তার থেকে বেশি দরকার ছিল যুদ্ধ থামানোর, যে কারণে খুব সহজেই অল্পতেই এটা থেমে গেছে। জি ভাই, আমরা গণমাধ্যমে আসলে দেখেছি যে নেতানিয়াহু ঠিক এমনই বক্তব্য দিয়েছেন যে আমাদের সকল লক্ষ্য এবং টার্গেট অ্যাচিভড হয়ে গেছে, এই কারণে আমরা যুদ্ধ বন্ধ করে দিয়েছি। তো ভাই একটা প্রশ্ন, যে এর পরের পরিস্থিতি কি হতে পারে? এই যুদ্ধবিরতি কি কার্যকর থাকবে, নাকি এক দেশ আবার আরেক দেশের প্রতি হামলা চালাতে পারে? কিংবা এই যুদ্ধবিরতি যদি বেশ কিছুদিন যাবৎ কার্যকর থাকেও, স্থিতি অবস্থা থাকেও, নিকট ভবিষ্যতে আবার দুদেশের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাতে কিংবা সশস্ত্র হামলায় জড়ানোর কতটুকু সম্ভাবনা দেখছেন আপনি? দ্বন্দ্ব সংঘাত এই দুই দেশের মধ্যে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। নিকট ভবিষ্যতে হবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ খুব বড় ধরনের একটা যুদ্ধ হলো তো, এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণও বেশ অনেক বড়, দুই দেশের জন্যই বড়। ইরানের তো অনেক ক্ষতি হয়েছে, আসলে ইরানের প্রচুর ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে ওঠাটা ইরানের জন্য প্রথম চ্যালেঞ্জ এখন। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ইরান এর আগে যেভাবে যুদ্ধ করেছে ইসরায়েলের সঙ্গে গত 1-2 দশক ধরে, ছায়া যুদ্ধ যেটাকে বলি, তার প্রক্সিগুলো দিয়ে যুদ্ধ করা, কখনো হামাসকে দিয়ে ইসরায়েলের মধ্যে হামলা করানো, কখনো হুতি দিয়ে, কখনো হিজবুল্লাদের দিয়ে। তো সেই প্রক্সিগুলোও এখন নাই হয়ে গেছে বলা চলে, অনেকটাই নাই হয়ে গেছে। এগুলোকে আবার নতুন করে সংগঠিত করা নিশ্চয়ই করবে ইরান, নতুন করে সংগঠিত করে তারপরে আবার নতুন করে আরেকটা ছায়া যুদ্ধ চলতে থাকবে, আমার ধারণা চলতে থাকবে। আর তার চেয়ে বড় কথা কি, এই যুদ্ধ পরবর্তী যে আলোচনা, বা কোন আলোচনার ভিত্তিতে যুদ্ধ থামলো, ইরান কি নাকে খত দিল পশ্চিমাদের কাছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। এখনও তো আমরা কিছুই জানি না, আমরা শুনছি যে যুদ্ধবিরতি, কিন্তু কি নাকে খত দিয়ে এই যুদ্ধবিরতিতে তাদের সম্মত হতে হলো, সেগুলো যদি আমরা বুঝতে পারি, তাইলে পরবর্তীতে কি হতে পারে সেটা আমরা অনুমান করতে পারি। কিংবা ইসরায়েল কি শর্ত মেনে নিল এই যুদ্ধবিরতির জন্য, সেগুলো যখন ডিসক্লোজড হবে, তখন আমরা বুঝতে পারবো যে পরবর্তীতে এই যুদ্ধটা আসলে আর অন্যভাবে কোনোভাবে চলতে থাকবে কিনা। তবে আমরা আপাতত এটা মোটামুটিভাবে নিশ্চিত যে এই যুদ্ধ চলতে থাকবে। এই সরাসরি সংঘর্ষ না হলেও কূটনৈতিক যুদ্ধ আছে, তথ্য যুদ্ধ আছে,
তারপরে টেকনোলজির যুদ্ধ আছে, যুদ্ধ কোনো না কোনোভাবে দুই দেশে চলতে থাকবে। সর্বশেষ প্রশ্ন ভাইয়া, শত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু ইরান এই যুদ্ধ 12 দিন চালিয়ে গেছে এবং ইসরায়েলের মতো উন্নত প্রযুক্তির, উন্নত সেনাবাহিনী এবং সমরাস্ত্র সমৃদ্ধ একটা দেশ যার পেছনে আমেরিকার সাপোর্ট আছে, তাকেও কিন্তু বেশ বড় ধরনের ক্ষতি সাধন করতে পেরেছে। পাশাপাশি সে নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা যদি বলি যে ইরানের হচ্ছে ভূপ্রাকৃতিক গঠন এবং অবস্থান বৈশ্বিক মানচিত্রে, এটাও তার জন্য আসলে একটা পজিটিভ বা ব্লেসিং হিসাবে কাজ করছে। এই যুদ্ধটা কি বাংলাদেশের জন্য কোনো ওয়ার্নিং দিয়ে গেল কিনা আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে, বা আমাদের কি বর্তমান বিশ্বে এই ধরনের হামলা হলে আমাদের প্রস্তুতির ব্যাপারে আমাদের কি কি করণীয় দেশ হিসাবে? আমাদের দেশ হিসেবে আমরা এত কম সামর্থ্যবান যে আমাদের যুদ্ধের বিলাসিতা আমাদের ভাবাটাই ঠিক না। যুদ্ধ তো আসলে বিলাসী রাষ্ট্রের ব্যাপার স্যাপার, যাদের অনেক আছে। যুদ্ধ একটা বিরাট খরচের ব্যাপার, প্রাণহানি সম্পদহানি তো আছেই। যে পরিমাণ খরচ হয় একটা যুদ্ধ চালাইতে অকল্পনীয়, সেটা বাংলাদেশের ওই সামর্থ্য নেই যুদ্ধ করার। সামান্য মিয়ানমারের হেলিকপ্টার আমাদের আকাশ দিয়ে উড়ে গেলে আমরা গুলি করতে ভয় পাই, যে যুদ্ধ বড় হয়ে গেলে তখন আবার কীভাবে চালাবো। তো বাংলাদেশের কাছে যুদ্ধ আসলে বিলাসিতা। বাংলাদেশের যুদ্ধ চালানোর মানে সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই, বা যুদ্ধ লাগার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। তবে সার্বভৌমত্বের প্রশ্নে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের প্রতিরক্ষার চিন্তা বাংলাদেশকে করতেই হবে। ছোট দেশ হলেও, ছোট অর্থনীতির দেশ হলেও, দরিদ্র দেশ হলেও নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থাতে নিজেদের করতেই হবে। কোনো কারণে যুদ্ধ যদি কোথাও লেগে যায়, বাংলাদেশ যদি জড়িয়ে যায়, তাহলে সে বাংলাদেশের তো প্রতিরক্ষার ব্যবস্থা করতেই হবে। সেটার জন্য যে খুব বেশি প্রস্তুতি বাংলাদেশের আছে সেটা আমি মনে করি না। এই প্রস্তুতি আদৌ কবে কখনো হবে কিনা, থাকবে কিনা, সেটাও আসলে এই মুহূর্তে বলাটা মুশকিল। বাংলাদেশের এমনিতেই রাজনৈতিক অস্থিরতা চলছে, এক ধরনের রাজনৈতিক গ্যাড়াকলের মধ্যে পড়ে আছি আমরা। এখান থেকে উদ্ধার হওয়াটাই আমাদের সবার আগে জরুরি। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল ঢাকা এক্সপ্রেসের আজকের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের মাঝে আবারও হাজির হব অন্য কোনো দিনে, অন্য কোনো টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।